অগ্রহায়ণের সাঁকো বেয়ে হেমন্তের শাশ্বত অনুরাগ এসেছে ঘরে ঘরে। এভাবেই স্বপ্ন আসে পাকা ধানের আলোকিত ধমনী বেয়ে বাঙালির অধরে অধরে। এইসব দিন রাতে হলুদাভ হাওয়ার ফুল তোলা ওড়না কুয়াশায় ভিজে চুপচুপে। শহুরে জীবনে অগ্রহায়ণ মানে মাকড়সার জাল, হুহু বাতাসে কাঁপিয়ে আসা হালকা শীতের আমদানি। এইসব অগ্রহায়ণে জীবন হয়ে ওঠে হৈম তাঁতে রঙিন কোনো জামদানি। বাতাসে ঠান্ডার আমেজ, হালকা কুয়াশার সুতোয় বোনা সাদা জামদানি শাড়ির মতো যেন দুলছে সকালটা। ঘাসের উপর দিয়ে হাঁটতে গেলে পাটা ভিজে যাচ্ছে। রাত ভর কুয়াশায় ভিজে নরম হয়ে আছে ঘাসগুলো। ভোরবেলাকার সূর্যের আলোতে মুক্তোর মতোই কিরণ ছড়াচ্ছে শিশির বিন্দু। হেমন্তের শুভ্র নীলাভ আকাশের প্রতিচ্ছবি পড়েছে বিলের পানিতে। কচুরিপানা ফুলের সৌন্দর্য রাস্তার দুপাড়ের জলাগুলোকে দিয়েছে রানীর মতো রূপ। আমন ধানের সোনালি শীষে উত্তরের হাওয়া খেলা করে যাচ্ছে, সেই ঢেউ বয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। সূর্য ধীরে ধীরে তাপ বিকিরণ প্রত্যাহার করে নিচ্ছে। শীতল বাতাসে সবুজ বনানী ক্রমে হলুদাভ হয়ে উঠতে শুরু করেছে। আর কদিন পরই শুরু হবে পাতা ঝরার খেলা। হেমন্তের শেষ ভাগে জেঁকে বসে শীত, ফলে হেমন্তকে শীতের বাহনও বলা যায়। তাই হেমন্তের ঝরা পাতার শব্দ আর কুয়াশা সিক্ত হলুদ প্রকৃতি প্রাণিত করে কবি সাহিত্যিকদেরও, তাই না বন্ধুরা? আজ তেমনই এক অপূর্ব সকাল। এক ফালি উঠোনের কোণে ঘন হয়ে বেড়ে ওঠা শীতের বার্তাবাহক গাঁদা ফুলের ঝাড়ের উপর পড়েছে বিড়ালের কেশরের মতো কোমল রোদ। আর সেই রোদের সাথে পাল্লা দিয়ে হাসছে রাতের শিশির ভেজা হলুদ গাঁদার ফুলগুলো। আর কবির কল্পনায় আঁকা এমন ফুলের সৌন্দর্যে মোহিত হয়ে উঠতেই পারে যে কারো অভিমানী মন, তাই না বন্ধুরা? কুশমি রং শাড়ি চুড়ি পেল আরে, কুশমি রং শাড়ি চুড়ি পেল আরে, কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে বাবলা আমের মুকুল। বন্ধুরা, হেমন্তের সুষমামণ্ডিত ভোরে গানের এমন পাহাড়ি সুরের আবেশ নিয়ে চলুন আমরা এখন চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সোনালী প্রাঙ্গণে। আর আজ মহানগরে আপনাদের সাথে আছি আমিনা ফেরদৌস মনি এবং আমি লিয়াকত খান। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। প্রিয় শ্রোতা, আজ শুক্রবার 14ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 29শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 26শে জমাদিউল আউয়াল 1446 হিজরি, হেমন্তকাল। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। মৃত্যুর আগে কি কোনো জীবন নেই? কবিকে প্রশ্ন করেছিলেন এক ফিলিস্তিনি শিশু। কবি কোনো উত্তর দিতে পারেননি, শুধু বলেছিলেন, আমি বেঁচে আছি, মাঝে মাঝে মনে হয় আমি বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি জানো? আমার অধিকার আদায়ের জন্য আমি বেঁচে আছি। আমি একদিন 25 বছর হব, 40 হব, 90 হব। আমি আমার একান্ত একটি স্বদেশ দেখে যেতে চাই। আপনাদের মতো
আমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। আমি আমার সেই স্বপ্নের স্বদেশের দিকেই ধাবিত হচ্ছি, দিন দিন বেড়ে উঠছি এই স্বপ্নটুকু দেখার জন্য। বন্ধুরা, এমন হৃদয় মথিত কবিতাটি ফিলিস্তিনি কবি মুরিদ বারকুতির লেখা। ফিলিস্তিনের খান ইউনিস শহরে ইসরায়েলের বিমান হামলায় দুপা হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া 10 বছর বয়সী নাজের নামের কিশোরকে স্মরণ করে লেখা এই কবিতায় ধরা পড়েছে সেই সুর যা আজ নিপীড়িত ফিলিস্তিনবাসীদের বেদনা আর বর্তমান পরিস্থিতির ছবি। হ্যাঁ বন্ধুরা, আজ 29 নভেম্বর ফিলিস্তিনি সংহতি দিবস। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানে প্রতি বছর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশের দিন আজ। দিবসটি উদযাপনের জন্য সকলকে আহ্বান জানায় তারা। এর 10 বছর পরে 1987 সালের 29 নভেম্বর ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ। বন্ধুরা, স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা ফিলিস্তিনবাসীর লড়াইকে সমর্থন জানাই এবং তাদের বিরুদ্ধে সংগঠিত সব ধরনের নিপীড়ন ও অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর অবসান চাই। আর এই আকাঙ্ক্ষা নিয়ে এখন আমরা চলে যাই আমাদের আজকের অন্যান্য আয়োজনের দিকে, দেখে কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বৈষম্য বিরোধী আন্দোলনের নিয়ে জেগে ওঠা পর্ব, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, থাকছে চেনা অচেনা ঢাকা, এছাড়াও শুনবো যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা, আর তার মাঝেই শুনে নেব গান। মহানগরের শুরুতেই আজকের ঢাকা। হ্যাঁ বন্ধুরা, চলুন এই মহানগরের আজকের দিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন শামীম খান শামা। শ্রোতা বন্ধুরা, আজ রাজধানীতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি হলিডে মার্কেট সংক্রান্ত তথ্য। আজ বিকেল 4:30টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে নাটক মার্কস এন্ড সোহো। নাটকটি যৌথভাবে প্রযোজনা করেছে বটতলা ও যাত্রিক। এ নাটকের নির্দেশনা রয়েছেন নাইলা আজাদ। এছাড়া গাজী রাকায়েতের রচনা ও নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যে 7টায় পরিবেশিত হবে নাটক নিখাই। 16 Days of Activism বিষয়ে শিশুদের দৃষ্টিভঙ্গিতে তাদের আঁকা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সেভ দ্য চিলড্রেন। ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিয়ান্স ফ্রান্সিসের লা গ্যালারিতে বিকেল 5:30 আজ এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনী চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। সঙ্গীত শিল্পী মোহাম্মদ জাকির হুসাইনের তৈরি ঐতিহ্যবাহী দেশি ও আদিবাসী বাদ্যযন্ত্র নিয়ে নিরাময়ের ঐক্যতান শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিয়ান্স ফ্রান্সিস দ্য ঢাকা লা গ্যালারিতে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত, খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আজ এ প্রদর্শনীর শেষ দিন। দেশ বরেণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেতের 72টি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডি 27-এর বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে। রোববার ছাড়া বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের প্রশস্ত সড়কে বসবে হলিডে মার্কেট। এখানে বেচাকেনা চলবে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। একই ধরনের মার্কেট বসবে মতিঝিল আইডল স্কুলের সামনের সড়কেও। সাশ্রয় মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সুযোগ রয়েছে হলিডে মার্কেটে। সাপ্তাহিক ছুটির দিনে স্বজন প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করতে পারেন এই সব আয়োজন, করতে পারেন পছন্দের কেনাকাটা। আর হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয়। প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি
বাংলা বাজার, পাটুয়াটুলি, ফরাজগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, পোস্তগোলা, শ্যামপুর, মীর হাজিরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ, ওয়ারি, আসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাংখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ আজ পূর্ণ দিবস বন্ধ থাকবে। সুপ্রিয় শ্রোতা, আজকে ঢাকা এ পর্যন্তই। এবার জুলাই মাস এসেছিল ৩৬ দিন নিয়ে। জুলাই ২০২৪-এর ৩৬টা দিন অন্য যে কোনো দিনের থেকে আলাদা। সময় যেন থমকে ছিল, তাই না বন্ধুরা? সেদিন স্বনির্ভর, স্বাধীনতা চেতা, স্বাধীন চেতা, জেনজির আত্মমর্যাদা সম্পন্ন ছাত্ররা ছিল প্রতিবাদ মুখর। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল যেন শব্দের চাবুক। দ্রোহযাত্রায় উত্তাল ছিল রাজপথ। ৩৬ জুলাই অকুতোভয় বাংলার মানুষ কারফিউ, গুলি উপেক্ষা করে বন্দুকের নলের সামনে দিয়ে এক পা দুপা করে এগিয়ে গিয়ে ভেঙে ফেলে স্বৈরাচারের প্রাচীর। শুরু হয় আগস্ট, শুরু হয় আগামীর। বন্ধুরা, এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ, বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন। পর্বটি গ্রন্থনা ও সাক্ষাৎকারে ছিলেন মামুনুর রশিদ। শ্রোতা বন্ধুরা, আমরা জানি যে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন, এই সমস্ত রোগীদের সেবার কাজটা হচ্ছে আমাদের পঙ্গু হাসপাতালে। তো সেখানে আমরা এসেছি এবং দোতলায় আমরা এসেছি। এখানে যারা রোগীরা রয়েছেন মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, তাদের সাথে আমরা কথা বলছি। যার সাথে কথা বলছি তার নামটা তার মুখ দিয়েই আমরা শুনবো। ভাই, একটু পরিচয়টা দিন। আমার নাম আব্দুল্লাহ আহমদ, আমি আধুনিক ক্যান্টনমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, একটুখানি যদি আমাদেরকে বলেন যে কিভাবে করে আহত হলেন এই ঘটনাটা। আমি 4 আগস্টে মিরপুর 10 নম্বরে কোটা আন্দোলনে গিয়েছিলাম। সেখানে অনেক স্টুডেন্টরা ছিল, অনেক ইউনিভার্সিটি কলেজ স্কুলের স্টুডেন্টরা ছিল, আর সাথে পুলিশ আর ছাত্রলীগ নেতারাও ছিল। তো এক পর্যায়ে যখন ছাত্রলীগ নেতারা স্টুডেন্টের উপর হামলা করে, তখন স্টুডেন্টরা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ করে। তখন পুলিশের যে গাড়িগুলো ছিল সেগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি তখন পিছনে ছিলাম, তখন আমার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি তুলে দেয়। তখন আমাকে কি বিষয়, তখন আমার বন্ধুরা আমাকে হসপিটালে নিয়ে আসে এবং তখন থেকে 7 তারিখ থেকে আমি এখান থেকে ভর্তি। এখন কেমন আছেন? ডাক্তার কি বলছে? ডাক্তাররা বলছেন যে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে ঠিক হতে। এলিজার রিংটা থাকবে 1 থেকে 1.5 বছর, এবং হাঁটু ভাঁজ করা নিয়ে তাদের একটু আশঙ্কা আছে যে হাঁটু ভাঁজ করতে পারবো না সারা জীবন। না, আমরা চাবো যে অবশ্যই আপনারা তরুণদের জন্যেই আমাদের এই অর্জনটা হয়েছে। অবশ্যই সরকারের পাশাপাশি আমাদেরও কামনা থাকবে আপনারা আশু রোগমুক্তি আপনারা করেন এবং আপনারা আপনাদের স্বাভাবিক জীবনে অন্তত ফিরে আসেন এবং আপনাদের উচ্ছলতায় আপনাদের শিক্ষাঙ্গন আবার ভরে উঠুক, এটাই প্রত্যাশা করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জ এবং FM 102 মেগাহার্জে। বন্ধুরা, বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার। রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর রচনাকে বোঝায়। বলা যেতে পারে যে রচনায় জীবনের লঘু চপল বিষয়গুলিকে নিয়ে কৌতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয়। তবে এমন অনেক রচনার মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভ বোধ জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর, আর তা পাঠ করছেন সোলাইমান খোকা। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। ভাবিতেছিলাম কাজ করিতে করিতে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মাসের পর বৎসর যায়, এইভাবে একদিন জীবনও চলিয়া যাইবে। মানুষের জীবন কত সীমিত, তথাপি আমাদের চাহিদার শেষ নাই। এই চাই চাই, ওই চাই চাই, জায়গা চাই, জমি চাই, টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই। এক জীবনে কত জায়গা, কত টাকা, কত গাড়ি আর কত বাড়ি দরকার বলিতে পারেন? জানেন নিশ্চয়ই,
একটি কচ্ছপ 150-200 বৎসর বাঁচিয়া থাকে, আর মানুষের 50 পার হইতেই চুল পাকিয়া যায়, দাঁত পড়িয়া যায়, চামড়া ঝুলিয়া যায়। ভাবি, কচ্ছপের এত আয়ুর দরকার কি? তাহাদের 300 বিঘা জমি নাই, ব্যাংকে কোটি কোটি টাকা নাই, মার্সিডিজ গাড়ি বা নিজেদের কোনো বাড়ি নাই। এই দীর্ঘ জীবন নিয়া কচ্ছপ কি করিবে? বিজ্ঞানীরা বলেন, কচ্ছপ খায় ধীরে, তাহার খাদ্য হজমের প্রক্রিয়াও ঘটে ধীরে। যেসব প্রাণীর বিপাক ক্রিয়া এইরকম ধীরে ঘটে, তাহাদের নাকি আয়ু বেশি। বাহ, শুনিয়া ভালো লাগিল। মানুষের আয়ু কম হইবার কারণ এইবার বুঝিতেছি। মানুষ খায় বেশি, মানুষের খাইবার ইচ্ছাও বেশি। মানুষের খাইবার ইচ্ছা কোনোদিন শেষ হয় না, সামনে যাহাই পায় তাহাই গোগ্রা সেগলিতে থাকে। দ্রুত হজম করিবার শক্তি আছে মানুষের। বিপাক ক্রিয়ার যেই রূপ গতি, সেই তুলনায় মানুষের আয়ু তো যথেষ্ট। ভাবিতেছেন এখন হইতে ধীরে ধীরে খাইবেন, ধীরে ধীরে হাঁটাচলা করিবেন, তাহা হইলে আয়ু নিশ্চয়ই বাড়িবে। এইভাবে আয়ু বাড়িবে কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারিব না, তবে শুনিয়াছি হাসিলে নাকি আয়ু বাড়ে। অতএব হাসুন, কারণে অকারণে হাসুন। অতি হাসির কারণে কেহ আপনাদের পাগল মনে করিতে পারে, তখন বলিবেন আয়ু বাড়াইতেছি। আপনার কথা শুনিয়া ওই ব্যক্তিও দেখিবেন হাসিতেছে, তখন দুইজনে মিলিয়া একসঙ্গে হাসুন। আয়ু প্রসঙ্গে একটি গল্প মনে পড়িয়া গেল, বলি শুনুন। প্রথমে নাকি গাধার আয়ু ছিল 50 বৎসর। সে তাহার আয়ুর 20 বৎসর রাখিল, বাকি 30 বৎসর ফেরত দিল। সে ভাবিল, সারা জীবন অন্যের ভার বহন করিয়া এত বৎসর বাঁচিবার কি দরকার। তদ্রূপ কুকুরের আয়ু ছিল 30 বৎসর। সেও তাহার আয়ুর 15 বৎসর রাখিয়া বাকি 15 বৎসর ফেরত দিল, কারণ সে ভাবিল অন্যের দয়ায় এত বৎসর বাঁচিবার দরকার নাই। আর বানরের আয়ু নাকি ছিল 20 বৎসর। সেও 10 বৎসর রাখিয়া 10 বৎসর ফেরত দিল। ভাবিল এত বৎসরের জীবনের প্রয়োজন কি? গাছে গাছে ডালে ডালে লাফালাফি করিয়াই তো কাটাইতে হইবে। আর মানুষের আয়ু ছিল নাকি 20 বৎসর। সে এই জীবনে সন্তুষ্ট হইল না। গাধার 30 বৎসর নিজে গ্রহণ করিল, কুকুরের 15 বৎসরও গ্রহণ করিল, শেষে বানরের 15 বৎসরও নিল। ইহার পর কি হইল দেখিতেই তো পাইতেছেন। 20 বৎসর বয়স পার হইবার পর মানুষ গাধার মতো খাটিতে শুরু করে। এইরূপে 30 বৎসর খাটিবার পর কুকুরের 15 বৎসর পায়। তখন ছেলে মেয়ের দয়ায় যাহা পায় তাহা দিয়াই চলিতে থাকে। শেষে পায় বানরের 10 বৎসর। তখন এক সন্তান হইতে অন্য সন্তানের বাসায় ঘুরিতে থাকে। বানর যেমন এক ডাল হইতে অন্য ডালে যায়, আর নাতি নাতনিদের বিনোদন দিয়ায় বাকি জীবন কাটায়। শুনলাম ঢাকা আমার ঢাকা। বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর ঢাকা। নগরায়নের ইতিহাসে প্রায় 400 বছরের পুরনো। আমরা এই শহরটায় বাস করি বটে, কিন্তু তাকে আমরা কতটুকু জানি বলুন তো বন্ধুরা। এবারের পর্ব চেনা অচেনা ঢাকা শুনব। নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন ফয়সাল আহমেদ অনন্ত। পাখির কলতান বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে খুনসুটি। ভেদ করেই দেখা মিলবে চিত্রা হরিণের লীলা খেলা। তাদের বাঁদরামি দেখতে ব্যস্ত শিশু কিশোররা। ওদিকে বাঘসিংহের গর্জনে কাঁপছে রাজ্যের একাংশ। এ যেন সবুজে ঘেরা গভীর এক অরণ্য। বলছি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান, প্রাচীন ও সবচেয়ে বড় প্রাণী বৈচিত্র্য প্রদর্শন কেন্দ্র, দুষ্প্রাপ্য ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংগ্রহশালা, প্রাণী বৈচিত্র্যের অভয়ারণ্য, সংরক্ষণ, প্রজনন কেন্দ্র ও গবেষণাগার এবং বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জাতীয় চিড়িয়াখানার কথা। রাজধানী ঢাকার মিরপুরে এর অবস্থান। প্রায় 150 বছর পূর্বে সরকারিভাবে প্রাণীজগৎ প্রদর্শনের কোনো উৎস না থাকায় এবং সাধারণ মানুষের জীবজন্তু সম্পর্কে জ্ঞান অর্জন ও আনন্দ উপভোগের জন্য ঢাকার নবাবদের ব্যক্তিগত উদ্যোগে 1873 সালে রাজধানীর প্রথম চিড়িয়াখানা তৈরি করেন তৎকালীন নওয়াব খাজা আব্দুল গনি।
চিড়িয়াখানার উন্নতির লক্ষ্যে তিনি দেশ এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অর্থের বিনিময়ে হরেক রকমের প্রাণী সংগ্রহ করেন। সে সময় সর্বসাধারণের জন্য চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ ছিল। তারপর 1950 সালে ঢাকায় বর্তমান হাইকোর্ট চত্বরে 4-5 একর জায়গা জুড়ে কিছু সংখ্যক প্রাণী নিয়ে যাত্রা শুরু হয় প্রাণীজগৎ প্রদর্শনশালা বা ঢাকা চিড়িয়াখানার। কেটে যায় 23টি বছর। দুর্লভ প্রাণী বৈচিত্র্য, বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ, শিক্ষা গবেষণা এবং গণসচেতনতার উদ্দেশ্যে জায়গা বদল করে চিড়িয়াখানাটি মিরপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। চিড়িয়াখানাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানা নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। 75 হেক্টর বা 186 একরের এই চিড়িয়াখানায় দেশি বিদেশি 191 প্রজাতির 2150টি মেরুদণ্ডী প্রাণী রয়েছে। এই শ্রেণীতে 91 প্রজাতির প্রায় 1500টি পাখি, 64 প্রজাতির 551টি স্তন্যপায়ী প্রাণী এবং 15 প্রজাতির 73টি সরীসৃপ রয়েছে। এছাড়াও রয়েছে 32 প্রজাতির 104টি মাছের চৌবাচ্চা বা অ্যাকোরিয়াম। বিশ্বের ছোট বড় বিভিন্ন চিড়িয়াখানার সাথে এই চিড়িয়াখানার প্রাণী বিনিময়ের সম্পর্ক আছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। এর পরেই আছে বাঘ, সিংহ, জলহস্তী, বানর, হনুমান আর সাপ। এখানে দেশীয় প্রাণী ছাড়াও রয়েছে ভিনদেশী নানা প্রাণী। ভারত, নেপাল, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, চীন, রাশিয়া, আফগানিস্তান, লাওস এবং পূর্ব এশিয়া থেকে আনা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, গন্ডার, ঘোড়া, গাধা, গরু, কালো ভাল্লুক এবং মায়া হরিণ ও চিত্রা হরিণ। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে আনা হয়েছে জলহস্তী, জেব্রা, জিরাফ, ঘোড়া, গাধা, ওয়াইল্ড বিস্ট, গ্রেটার কুডু এবং সাম্বার হরিণ। এছাড়াও চিড়িয়াখানাটিতে রয়েছে লামা, ক্যাঙ্গারু, ইম্পালা, টাপির, ইমু, গয়াল, বনরুই, শিম্পাঞ্জি, নীলগাই, উল্লুক, সজারু, মিঠা ও লোনাপানির কুমির, শঙ্খিনী সাপ, গোখরা সাপ, সবুজ কেড়া সাপ, সবুজ কচ্ছপ, বক, ময়না, টিয়া, মদনটাক, ময়ূর, সাদা ময়ূর, শালিক, কাউধনেশ, চিতলফিশ, গোল্ডফিশ, সোলফিশ ও ফালিফিশ। আরও আছে ফ্লেমিঙ্গো, রঙিন ফিজেন্ট, কানিবক, গোবক, শঙ্খচিল, উট পাখি, কালো শকুন, দুষ্প্রাপ্য কুড়া, পানকৌড়ি, মাছরাঙা। সবুজের সমারোহ প্রাণী বৈচিত্র্যের এই সংগ্রহশালার উত্তর ও দক্ষিণে 13 হেক্টর আয়তনের অপরূপ সৌন্দর্যের দুটি সরোবর রয়েছে। এই সরোবরের মাঝে রয়েছে দুটি দ্বীপ। উত্তরের লেকে আছে জলে বিচরণ করা সাদা এবং সাদা কালো পেলিক্যান পাখি। দক্ষিণ হাওয়ায় ক্লান্তি ভুলে যেতে রয়েছে দক্ষিণ লেক। মৌসুম ভেদে এই দুটি লেকে দেখা মিলবে অতিথি পাখিদের খুনসুটি। প্রাণী জগৎ সম্পর্কে জানার জন্য রয়েছে প্রাণী জাদুঘর। এই জাদুঘরে আছে চৌবাচ্চা বিশিষ্ট মিঠা ও লোনা পানির বিভিন্ন প্রজাতির মাছ এবং তিমির কঙ্কাল, চিতাবাঘ, ময়ূর, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণীর মমি। জাতীয় চিড়িয়াখানা যেতে হলে ঢাকার বিভিন্ন স্থান থেকে চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া সিএনজি, প্রাইভেট কার, ট্যাক্সি এবং নিজস্ব পরিবহনেও চিড়িয়াখানায় যেতে পারেন আর উপভোগ করতে পারেন প্রাণী বৈচিত্র্যের অভয়ারণ্য। বন্ধুরা, বলেছিলাম রবীন্দ্রসঙ্গীত শোনাবো। চলুন না এখন শুনে আসি রবীন্দ্রসঙ্গীত। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আনা ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহারণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহারণ। তুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূর্তি আজি দেখি রে,
তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের কুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে। তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। শুনলাম গান। বন্ধুরা চলুন এবার চলে যায় যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যাবে সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 7:30। কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্দুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যে 6:45। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 10:30। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8:15। রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় বেলা 3টায় এবং সীমান্ত শহর বেনাপোলের উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 11:45। বন্ধুরা মনে করিয়ে দিই, আজ শুক্রবার মেট্রো রেল আজকে বিকাল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে। পথে চলতে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন, জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবেন। কেমন? আপনার যাত্রা শুভ হোক। বন্ধুরা আমরা আজকের মহানগরের প্রায় শেষ পর্যায়ে যাবার আগে বলি, দেশের বিভিন্ন স্থানে এখন শীত নামছে। এমন সময় শরীরের তাপমাত্রা চেয়ে জলবায়ুর তাপমাত্রা কম থাকে, ঠান্ডা অনুভূত হয় বেশি। শীতে স্বাভাবিকভাবে আবহাওয়া থেকে শুষ্ক, এ কারণে ছোট বড় সবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ফলে রোগ জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের বংশবিস্তার ঘটে দ্রুত। তাই আমাদের হতে হবে সকলকে সচেতন। এখন থেকেই নিতে হবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা। বাইরে থেকে ঘুরে আসলে হাত ধুয়ে ফেলবেন এবং ধুলোবালি থেকে রক্ষা পেতে মাস্ক পরবেন। কেমন? বন্ধুরা আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। মহানগর ম্যাগাজিন থেকে বিদায় নেবার আগে জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে শাহনাজ বেগম। আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।